রাত 2টায় ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরে আমার মনে হলো কেউ আমায় স্পর্শ করছে। চোখ মিলতেই দেখি আমার শ্বশুর। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। শ্বশুর কি ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ? আমি তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে বললাম, আমি মা নই, কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসেও তার এমন উত্তেজনা দেখে আমি অবাক হয়ে গেলাম। তারপর তিনি আমার সাথে জোর করলেন আর বললেন, বৌমা, আমি তোমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি। আজ আমি তোমাকে চাই, কোনো শব্দ করো না, তোমার শাশুড়ি দেখে ফেলবে। তার এমন কথা শুনে আমার সব ভিজতে শুরু করলো। এই গল্পের বাকি অংশ শুনলে তোমাদের পানি চলে আসবে। আমার নাম রাবেয়া। আমি অনেক সুন্দর দেখতে, শরীরের গঠন আর নাই বা বললাম। একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে নাকি আরও বেশি সুন্দর লাগে, এটা সবাই বলে। সামিয়া ব্লগের গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার স্বামী বাইরে কাজ করত এবং বাড়ি ফিরে বিশ্রাম নিত। গত কয়েকদিন ধরে বাড়ির কাজের চাপে আমি খুব ক্লান্ত ছিলাম। আমি নববিবাহিত আর আমার স্বামী কিছুদিন হয় চাকরি পেয়েছেন। তিনি আমাকে তার সাথে বাইরে থাকার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের খরচের কারণে আমি তাকে বলেছিলাম স্থায়ী হওয়ার পরে যেন আমাকেও নিয়ে যায়। আমার স্বামী কাজে চলে যাওয়ায় আমাদের পরিবারও তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল। শ্বশুরবাড়ির সবাই অন্য শহরে থাকতেন। এই বাড়িটি আমার স্বামীর নামে ছিল আর আমাদের বিয়ের পর আমরা এটি কিনেছিলাম। বিয়ের 1 সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। আজ আমার স্বামী বাইরে আর আমি একা। তিনি তার বাবা মাকে আমাদের বাড়িতে রেখেছিলেন, যাতে তারা আমার সাথে থাকতে পারে। ক্লান্ত হয়ে বাজার থেকে ফিরে আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। আমি আতঙ্কে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তার উপস্থিতি আমার কাছে খুব অদ্ভুত মনে হলো, কিন্তু তিনি স্বাভাবিকভাবেই বললেন, শেলি, তুমি খুব ক্লান্ত, আরামে ঘুমাও। আমি তাড়াতাড়ি বললাম, বাবা, আমি শেলি নই, আমি রাবেয়া, আপনার ছেলে সুজনের বউ। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে আওয়াজ করতে লাগলাম। শ্বশুর বাড়িতে শ্বশুর এভাবে আসাটা খুব অদ্ভুত লাগছিল। হঠাৎ আমার শাশুড়ির ঘরে ঢুকে জানতে চাইলেন, তোমার শ্বশুর এখানে কি করছেন? তারপর বিব্রত হয়ে বললেন, তোমার শ্বশুর স্মৃতিভ্রষ্টে ভুগছেন, তাই হয়তো ভুল করে এখানে এসেছেন। আমি তখনই স্বস্তি পেলাম। শ্বশুরের ভুল বোঝার কারণে এই ঘটনা ঘটেছে, যা আমার কাছে ভয়ানক ছিল, কিন্তু আমার শ্বশুর স্মৃতিভ্রষ্টতার কারণে ভুল করে আমার রুমে এসেছিলেন। আমি দরজা বন্ধ করিনি, কারণ আমরা দুজনেই বাড়িতে একা থাকতাম। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারছিলাম না। আমার স্বামী এখন বাইরে থাকে, তাই আমাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয়। প্রায় 2-3 মাস ধরে আমি একাই ছিলাম। সদ্য বিবাহিত হওয়ায় স্বামীর ইচ্ছা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার স্বামীর পরিবার আমাদের বাড়িতে এলো। আমার শ্বশুর স্মৃতিভ্রষ্ট ছিলেন, যা আমাকে চিন্তিত করেছিল। এতদিন আমি জানতাম না, কিন্তু এখন আমি বুঝতে পারলাম তার সাথে থাকা কঠিন হবে। বিয়ের পর পুরো 1 সপ্তাহ শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ছিলেন। সেই সময় শ্বশুরের অসুস্থতার কোনো লক্ষণ দেখিনি, কিন্তু স্বামী চলে যাওয়ার পর তার স্মৃতিভ্রষ্টতা প্রকাশ পেল। এই অবস্থায় তার যত্ন নেওয়া কঠিন হবে। সারা রাত এভাবে ভাবতে ভাবতে সকালে রান্নাঘরে গেলাম নাস্তা করতে। তখনই শ্বশুর এসে হাত জোর করে দাঁড়ালেন। আমি চিন্তিত হয়ে বললাম, কি ব্যাপার বাবা, এভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছেন কেন? শ্বশুর বললেন, রাতে আমি ভুলে গিয়েছিলাম কোনটা আমার রুম আর কোনটা আমার বউয়ের। আমি খুবই লজ্জিত। আমি যদি জানতাম তাহলে এমনটা হতো না। ভবিষ্যতে যদি এমন ভুল করি তাহলে ক্ষমা করো। আমি বললাম, বাবা, আপনি আমার বড়, যা হয়েছে ভুলে যান। এরপর তাকে বাইরে পাঠিয়ে চা নিয়ে আসলাম। আমারও খারাপ লাগছিল, কিন্তু শ্বশুরকে বিব্রত দেখে বুঝলাম আমার ভুল ছিল। আমরা সবাই মিলে নাস্তা করলাম, তবে আমি আমার স্বামীকে খুব মিস করছিলাম। তিনি প্রতি কয়েক ঘন্টা পর পর ফোন করতেন। শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। শ্বশুর শাশুড়ি আচরণে আমি অনেক হাসতাম, এটা একটা মজার ঘটনা ছিল। যখন আমার স্বামী ফোন করলেন, আমি বললাম, শ্বশুর শাশুড়ির সাথে থাকায় আমি একাকিত্ব অনুভব করছি না। তিনি বললেন, এজন্য তাদের এখানে রেখে গেছেন। একদিন বিকেল 4টায়, গরমের দিনে আবহাওয়া ভালো ছিল। আমি কিছুটা বাতাস নিতে বারান্দায় গেলাম। দোলনায় বসে মোবাইল ব্যবহার করেছিলাম।
হঠাৎ শ্বশুর এসে বললেন, তোমার হাত অনেক সুন্দর, তুমিও অনেক সুন্দর, তোমাকে আগের মতোই সুন্দর লাগছে। এটা শুনে আমি লজ্জা পেলাম এবং উঠতে চাইলাম। তিনি আমার হাত ধরে টেনে নিলেন। আমি রেগে বললাম, বাবা আপনি কি করছেন? তিনি হেসে বললেন, রাবেয়া আমি তোমার সাথে রোমান্স করব। তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। শ্বশুর আবারও ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, আমি মা নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই সময় ঠান্ডা হাওয়া খেতে খেতে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোনো সমস্যা আছে? আমি উত্তর দেওয়ার আগেই মা শ্বশুরের হাত ধরে তাকে ছাদ থেকে নামিয়ে নিলেন। তিনি বললেন, শ্বশুরের দিনে কয়েকবার এমন খিঁচুনি হয়। পরের দিন সুজন ফোন করল। আমি তাকে বিষয়টি বলতে চাইলাম, কিন্তু মা এসে বললেন, তুমি তোমার বাবার কর্মকাণ্ডের কথা বলছো। শ্বশুর জানতেন যে আমার স্বামী প্রতিদিন সন্ধ্যা 5টায় ফোন করে। শ্বশুর মোবাইল নিয়ে আসলেন এবং সুজনের সাথে কথা বলার সময় তাকে কথোপকথনে জড়িয়ে ফেললেন। অনেকক্ষণ পর যখন শ্বশুর ফিরলেন, তখন আমি সুজনের সাথে কথা বলার সুযোগ পেলাম না। মা বললেন, কেন কল কেটে দিল? এরপর বাবা বললেন, সুজনের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, রাতে ফোন করলে তখন কথা বলল। সারা রাত অপেক্ষা করেও সুজনের কল পেলাম না। আমার শাশুড়ি পাশে বসে টিভি দেখছিলেন। তিনি বললেন, বোমা তোমার বাবার কাজের সঙ্গে সুজনের কোনো সম্পর্ক নেই। দয়া করে তাকে এ বিষয়ে কিছু বইল না, নইলে সে টেনশনে পড়ে যাবে। আমি সময় মতো ওষুধ দিচ্ছি, তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি বিভ্রান্ত হয়ে মায়ের দিকে তাকালাম। তিনি বললেন, আমরা অনেক বছর ধরে বড় ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকছিলাম। ওরা আমাদের খুব কষ্ট দিত, তাই সুজন যখন আমাদের এখানে থাকতে বলল, আমরা খুশি হলাম। তোমার বাবা সিডি থেকে পরে গুরুতর চোট পেয়েছিলেন। এরপর থেকে আমাদের বড় ছেলে ও মেয়ের জামাই আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। সুজন আমাদের তার বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার বাবার ওষুধের খরচ বহন করছে। তোমার বাবার ওষুধের খরচ বহন করছে এবং এখন সেখানে এসে আমাদের সাহায্য করেছে। এখানে বসবাস করে আমি স্বস্তি পাচ্ছি। আগে ভয় ছিল যে সুজন তার ইচ্ছামতো বিয়ে করে বর পুত্রবধূ মতো কাউকে নিয়ে আসবে, কিন্তু তোমার সঙ্গে থেকে এখন স্বস্তি পাই। ছেলেটাও ভালো আর মেয়েটাও ভালো। তাই সুজনকে কিছু বলবেন না, যেন চিন্তিত না হয়। তোমার বাবার অবস্থা আগের থেকে ভালো, কিন্তু সুজন তার বাবা মায়ের প্রতি খুব সদয়। তিনি আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে তার বাড়িতে নিয়ে এসেছেন। যদি বলো তোমার বাবার খিঁচুনি আছে, সুজন কষ্ট পাবে এবং হয়রানি করবে। আমাদের সে ছাড়া আর কোনো সাপোর্ট নেই। আমাদের ছোট ছেলের বাড়ি থেকে বের হলে কোথায় যাব? শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধ বয়সে কোথায় নিয়ে যাব? মায়ের কথা শুনে মন ভেঙে যায়। বড় ছেলে ও পুত্রবধূর অবহেলার কারণে শ্বশুর শাশুড়ি তাদের বাড়ি ছেড়ে চলে এলেন। আমি শ্বশুর শাশুড়ির কষ্ট বুঝি, কারণ আমার বাবা মা নেই। সুজনের বাবা মায়ের প্রতি ভালোবাসা দেখে খুব খুশি হই। শ্বশুরের নানা কাজ আমাকে দুশ্চিন্তায় ফেলতে। কখনো তিনি আমার কাছে আসতেন, কখনো কোলে নিয়ে যেতেন, কখনো প্রশংসা করতেন যা আপত্তিকর মনে হতো। তিনি আমাকে নিবিড়ভাবে তাকিয়ে দেখতেন। আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করতেন আর আমাকে তার স্ত্রী মনে করে অদ্ভুত কাজ করতেন। মা আমাকে নিষেধ করলেন, তাই আমি মাকে জিজ্ঞেস করলাম, বাবাকে ওষুধ খাওয়াবেন? বাবাজি স্মৃতিভ্রংশতা বেড়েই চলেছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল শ্বশুরমশাই শুধু তার স্ত্রীর ব্যাপারে ভুলে যেতেন, বাকি সবকিছু মনে রাখতেন। অনেক সময় ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখতাম, কিন্তু তুচ্ছ জিনিস তিনি মনে রাখতেন। তিনি শুধু আম্মুকে ভুলে যেতেন, আমাকে মা ভাবতেন না। মনে হতো তিনি স্মৃতিভ্রষ্টতা ভুগছেন না। যদি ইচ্ছাকৃতভাবে করতেন তবে তাকে সহ্য করতাম না। স্বামী চলে যাওয়ার পরে 3 মাস অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির সাথে কাটিয়েছি। রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম এবং সারাদিন মুখোমুখি না হওয়ার চেষ্টা করতাম। একদিন দুপুরে দরজায় তালা লাগাতে দেখলাম দরজা ভাঙা। চিন্তিত হলাম, কারণ সকাল পর্যন্ত দরজার তালা ঠিক ছিল। বিকালে ঘুমানোর সময়ও আমি সবসময় রুমের তালা লাগিয়ে রাখতাম, কিন্তু আজ তালাটা নষ্ট হয়ে গেছে। কোনোভাবে দরজা ঠিকমতো বন্ধ করেছিলাম। রাতে ঘুমাতে গেলাম, কিন্তু দরজা খোলা থাকায় ঘুমাতে পারছিলাম না। রাত 2টায় ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম ভাঙল।
অবাক হয়ে দেখলাম আমার স্বামীর বদলে শ্বশুর আমার বিছানায়। আমি শ্বশুরকে জানালাম, কিন্তু তিনি আমাকে শেলি বলে ডাকতে লাগলেন এবং আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন। আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম। তখন সকাল 6টা। স্বামী সুজন হঠাৎ 3 মাস পর ঘরে ঢুকে পড়লেন। আমি নাইট ড্রেস পরা ছিলাম, শ্বশুরও আমার রুমে ছিলেন। সুজন আমার মুখে জোরে থাপ্পড় মারলেন এবং বললেন, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন কাজ করেছ। তার কথায় আমি হতভম্ব হয়ে পড়লাম। 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তাকে বোঝানোর চেষ্টা করলাম, এটা আমার দোষ নয়। বাবা যে স্মৃতিভ্রষ্ট আছে, তাই তিনি আমার রুমে এসেছেন। আমি তাকে সবকিছু সত্যি বললাম এবং বললাম, মা ও বাবা উভয় আমাকে সমর্থন করবে। তখন অবস্থা ছিল যেমন আকাশ ভেঙে পড়ার মতো। বুঝতেই পারিনি যে দুজনে এমন দ্রুত রং বদলাবে। তখন শাশুড়ি কাঁদতে দেখে বলেছিলেন, সুজন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার স্ত্রী চরিত্রহীন। ওর আচার ব্যবহার খুব খারাপ। আমি অনেকদিন ধরে তোমাকে বলছি যে তোমার স্ত্রী তোমার বাবাকে পটানোর চেষ্টা করছে, সে তোমাকে ছাড়া থাকতে পারছে না, তাই এমন করছে। শাশুড়ি মা আরও বলেন, এটা তোমার বাবার দোষ নয়, তোমার স্ত্রীর দোষ। এই মেয়েটা খারাপ। মা তখন কান্নায় ভেঙে পড়লেন আর আমি তাকিয়ে দেখছিলাম কতটা সহজে মিথ্যা বলছে সে। শ্বশুর বলল, তোমার স্ত্রী আমাকে প্রলুব্ধ করেছে। বলল, আমার সাথে রাত কাটাবেন না, বললে তোমাকে আমাদের সম্পর্কে মিথ্যা বলবে এবং আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। বাবা বললেন, আমি একজন সৎ মানুষ। আমি কখনো কোনো নারীর দিকে তাকাইনি। আমি এই বৃদ্ধ বয়সে এমন পাপ করতে পারি না। তোমার স্ত্রীর কথায় আমার কোনো বিশ্বাস নেই। সুজনের মুখ রাগে লাল হয়ে গেল। সে কিছু না বলে আমার হাত ধরে বলল, তুমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছ। তোমার লালসা পূরণ হচ্ছে না বলে আমার টার্গেট হয়ে গেছ। গত 2 মাস ধরে মা আমাকে প্রতিদিন ফোন করে তোমার কিছু ছবিও পাঠিয়েছে, কিন্তু আমি মার কথা বিশ্বাস করিনি। আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। আজকে আমার সব ভুল ভেঙে গেল। মা বারবার বলার পরেও আমি যদি না আসতাম তাহলে কিছুই জানতাম না। আমি স্বামীর পায়ে ধরে বললাম, তুমি জানো তোমার বাবার স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন। তিনি সকালে আমার রুমে আসেন এবং আমাকে মা মনে করেন। আজও তেমন কিছু হয়েছে। আমি জানি না মা তোমাকে কি বলেছে, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই। তোমার বাবাকে আমি নিজের বাবার মতো দেখি, তার সাথে খারাপ কিছু করব কেন? সুজন বলল, আর কিছু শুনতে চাই না, সব শেষ। আমি বললাম, ভগবানের দোহাই, এসব বলো না, আমার সংসার ভেঙে যাবে। আমি মা বাবাকে অনুরোধ করেছি সত্যি বলার জন্য, কিন্তু কেউ কিছু বলল না। তিনি বললেন, আমি এমন কিছু করছি না। আমার স্বামীকে প্রতারণা করিনি। তোমার বাবার সাথে সম্পর্ক থাকা মানে আরও লোকের সাথে সম্পর্ক থাকতে পারে। আমি কখনোই তোমাকে বোকা বানাইনি। আমার স্বামী বলল, তুমি বারবার বোকা বানানোর চেষ্টা করছো। আমি আর বোকা হব না। বাবা মিথ্যা কথা বলার মানুষ নয়। সুজন চুপচাপ ছিল। তারপর বলল, তুমি এখান থেকে চলে যাও। স্বামী আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বিছানায়। আমার বিধবা বোন পাশে বসেছিল। স্বামীর সাথে সুখ না পেয়ে বোনের দুঃখ ভাগ করে নিচ্ছিলাম। আমার বোন আমাকে বলল, তুমি কি করেছ? আমি বললাম, কিছু না। বোন বলল, আমি সব জানি। শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি কান্না থামাও, তারপর সব খুলে বলো। আমি সব খুলে বললাম আমার বোনকে। সব শুনে সে বলল, তুমি এতটা বোকা কেন হলে? এতদিন চুপ করে সহ্য করলে কেন? তোমার স্বামীকে বললে না কেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা কেন এমনটা করছে? আমি জানতাম না কি করতে হবে। সুজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দিদি বলল, এমন লোকের সাথে থাকার কোনো মানে নেই যে তোমাকে বিশ্বাস করে না। তোমার শাশুড়ি ও খারাপ ব্যবহার করেছে। প্রায় 1 সপ্তাহ পর সুজন ডিভোর্স পেপার পাঠালো। আমি জানতে চাইলাম আমার শ্বশুর শাশুড়ি কেন এমন করছে। আমি আমার ছোটবেলার বন্ধুকে বললাম, সত্যিটা জানার জন্য শ্বশুরবাড়িতে কাজের মেয়ে হিসেবে ঢুকে সব দেখে আসো। সে রাজি হলো। পরের দিন সে কাজের মেয়ে হিসেবে শ্বশুরবাড়িতে ঢুকল। আমার শাশুড়ি তখন একা ছিল এবং তাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজছিল। বন্ধু বলল, সেসব কাজ করবে। কাজের মেয়েটি আমার শ্বশুরবাড়িতে ঢুকে সবার আস্থা অর্জন করে এবং ঘরের সব খবর রাখতে শুরু করল। সে জানতে পারল যে আমার স্বামী এখন আর বাইরে কাজ করেন না, বরং একই শহরে আছেন।
20 দিন কেটে গেল, আর আমার বন্ধু সব শোনার পর শ্বশুরবাড়ির সব কথাবার্তা আমাকে জানালো। আমি বুঝতে পারলাম আমার সঙ্গে খারাপ আচরণের কারণ হলো আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কঠোর স্বভাব। শাশুড়ি বললেন বড় ছেলের স্ত্রী খুব খারাপ এবং লোভী ছিল, আর আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক অত্যাচার করেছে। শ্বশুর মশাই অনেক কিছু জানলেও তার ছেলে কিছু বলেনি। আমার স্বামী ছিল আলাদা। তিনি শহরে থাকতেন এবং নিজের উপার্জিত অর্থে আলাদা বাড়ি কিনেছিলেন। পরে বিদেশে কাজ করতে গিয়েছিলেন। শ্বশুর মশাই যখন বুঝলেন যে ছোট ছেলে অনেক উন্নতি করেছে, তখন শ্বশুরবাড়ির লোকজনকে বললেন কোনোভাবে আমার ছোট ছেলের বাড়িতে ঢুকে তার বউকে বের করে দাও, আর তারপর আমাদের সেখানে নিয়ে যাও। এভাবেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা আমাকে দোষারোপ করে সমাজে অপদস্থ করার পরিকল্পনা করল। তাদের লক্ষ্য ছিল আমার স্বামীকে প্রভাবিত করে বাড়িটি তাদের নামে করিয়ে নেওয়া। বড় ভাইয়ের বউ এবং ভগ্নিপতি খুব লোভী হয়ে পড়েছিল এবং তারা এই বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। তবে তারা জানত না সম্পত্তি হস্তান্তর এত সহজ নয়। আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তাদের সত্য প্রকাশ পাবে। শ্বশুর শাশুড়ি যা করেছিলেন তা বড় ছেলের বউয়ের নির্দেশে করেছিলেন। শ্বশুর শাশুড়ি ভয়ে ছিলেন আর বর বউ তার স্বামীকে এই পথে টেনে নিয়ে এসেছিলেন। এরপর শ্বশুর শাশুড়ি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল আমাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ব্ল্যাকমেল করা, যাতে বাড়ির কাগজপত্র তারা হাতিয়ে নিতে পারে। শ্বশুর মশাই প্রমাণ সংগ্রহ করছিলেন আমাকে ফাঁদে ফেলার জন্য। তারা চেয়েছিলেন আমার স্বামী আমাকে বিশ্বাস না করে বাড়ি থেকে বের করে দিক, যাতে ছোট ছেলের বাড়ি রক্ষা করতে পারেন। শাশুড়ি আমার ভিডিও আমার স্বামীর কাছে পাঠিয়েছিলেন। আমাকে অপদস্থ করতে শেষে তারা আমার ভিডিও ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করল। কিন্তু আমার স্বামী সত্য জানতে পেরে তাদের ফাঁদে পা দেননি। সব বলে ছেলের বাড়ি বাঁচিয়েছে, কিন্তু এখন আমার স্বামীর প্রতি বিশ্বাস উঠে গেছে। আমি আর ফিরে যেতে চাই না। সত্যি কখনো লুকিয়ে থাকে না। আমি জানি একদিন না একদিন আমার স্বামী এসে ক্ষমা চাইবে। আমার শ্বশুর শাশুড়ি সব শুনে কেঁদে বললেন আমরা বড় ছেলের সাথে ছোট ছেলের সঙ্গে অনেক অন্যায় করেছি। কিছুদিন পর আমার শ্বশুর তার ছেলেকে পুরো সত্যি বললেন, কিভাবে বড় ভাই এবং তার বউ তাকে হয়রান করত। 1 মাস পর আমার স্বামী এসে ক্ষমা চাইল, যদিও আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। সে বলল তোমার বোন যা বলেছিল তা সত্যি, তুমি আমাদের বাড়িতে ফেরত এসো। সম্পর্ক শেষ হয়ে গেছে, কারণ বাবা মা সবকিছু বলেছে। পুলিশও বড় ভাইকে গ্রেফতার করেছে। শ্বশুর শাশুড়ি ও পুলিশের কাছে পুরো সত্য বলেছে। আমার স্বামী বলল প্লিজ রাবেয়া, আমার সঙ্গে এসো, তোমার নামে আমার বাড়িটা লিখে দেব। শ্বশুর শাশুড়িও এসে ক্ষমা চাইলেন, কিন্তু আমি তাদের ক্ষমা করতে রাজি ছিলাম না। আমার বোন বলল এখন ওরা বুঝে গেছে, আর ভুল করবে না। তোমার স্বামী তোমার নামে বাড়ি লিখে দিচ্ছে, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। চলো চুপচাপ ফিরে যাও। আমি বোনের কথায় রাজি হলাম। তার বড় ভাই আর তার বউ গ্রেফতার হলো এবং স্বামী বাড়ি ছেড়ে চলে গেল। শ্বশুর শাশুড়ি এখন একাই থাকে। আমার স্বামী এখন একই শহরে কাজ করছেন। আমাকে একা রেখে কোথাও যান না। সব ঠিক হয়ে গেছে। আমার বন্ধু শ্বশুর বাড়িতে কাজ করে। শ্বশুর শাশুড়ির সব সত্য বলেছে। আমার জীবন এখন ভালো চলছে এবং আমি খুব খুশি। স্বামীর ইচ্ছায় বাড়িটা আমার নামে হয়েছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও এমন মজার মজার গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন টিপতে ভুলবে না। আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো, ডাক্তার ম্যাডাম নাইট শিফটে ডিউটি করবেন না, আপনার ভাগ্যের শাস্তি আমাকে পেতে হয়। আমি তার কথা বুঝতে পারিনি। একদিন আমি অসুস্থ ছিলাম, তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছিল। রুমের দরজা খুলে সামনের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম, কারণ রুমে কাজের মেয়েটির সাথে আমার। কিছুদিন থেকে দেখছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলেই ফিরে যেত। সে হয়তো আমাকে কিছু বলতে চায়। 3-4 দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, বিনিতা সবকিছু ঠিক আছে তো? তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি ভেবেছিলাম যে তারা হয়তো টাকার দরকার, কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা, সব সময় তাদের টাকার দরকার হয়। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার প্রয়োজন কিনা। তখন বিনিতা বলতে লাগলো, না ম্যাডাম, আমার টাকার প্রয়োজন নেই। আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম।
আমি তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি তাকে বললাম, বিনিতা তাড়াতাড়ি বলো, আমার হসপিটালে যেতে দেরি হয়ে যাচ্ছে। বিনিতা বলতে লাগলো, আমি শুধু আপনাকে বলতে চাই আপনি নাইট শিফটে ডিউটি করবেন না। তার এ কথা শুনে আমি হতবাক। আর একটু রাগের সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম, নাইট শিফটে না করার মানে কি? ওকে আমাকে এমন উপদেশ দেবার? আমাকে রাগান্বিত ও দেখে ও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয়, সেজন্য ও আমাকে এসব বলছে। যাই হোক, অনেক দিন ধরে ওর আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছি। তাই ভাবলাম যে আমার ওর উপর নজর রাখা উচিত এবং ওর মনে কি চলছে তা জানা দরকার। তারপর আমি হাসপাতালে চলে গেলাম। যদিও আগে আমি শুধু দিনের ডিউটি করতাম, তবে গত 4 বছর ধরে আমি নাইট শিফটে ডিউটি করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি। এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে বিনিতা আছে। ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল যাতে ও দিনরাত আমাদের বাড়িতে থাকে। সন্ধ্যায় তো আমার স্বামীও বাড়ি থেকে চলে যেত, তাই আমার কোনো চিন্তা ছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে বিনিতাকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে। সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে। প্রায় আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনই এক মহিলা তার বাড়ির কাজের মেয়ের হাতে ছেড়ে কাজে যেত এবং তার স্বামী কাজের সাথে পরকীয়া শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়ে করে। এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না। একদিকে আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কিছু করবে না এবং কাজের মেয়েটির উপর বিশ্বাস ছিল, কারণ সে খুব ভদ্র, কিন্তু আবার ভাবলাম যে কারো বদলাতে সময় লাগে না। আমি আমার স্বামী এবং কাজের উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। আমি সকালে দেরি করে উঠতাম, তাই আমার স্বামী বিনিতার তৈরি করার নাস্তা খেয়ে চলে যেত। আমি ভাবলাম যে আমার নিজেই উঠে তার জন্য নাস্তা তৈরি করা উচিত। কিন্তু সারা রাত ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে 5টায় বাসায় ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর উঠতে ভাল লাগতো না। দুপুর 2টায় ওঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট ক্লিনিকে বসে থাকতাম। হাসপাতালে চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিকও খুলেছিলাম, যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করতাম। ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যেতাম। মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো, শাহানা, তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমাদের সময় নেই। আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি। কিন্তু আমার স্বামী খুব ভালো মানুষ ছিল। আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং ও আমার অসুবিধা বুঝত। জীবন একই রুটিনে চলছিল, কিছুদিন শান্তিতে কেটে গেল। আমি তেমন কিছু দেখতে পেলাম না, তাই আমি কিছুটা নিশ্চিত হলাম। কিন্তু একদিন বিনিতা আবার আমার কাছে এসে বলল, ম্যাডাম, আপনি আমার কথা শুনুন। দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন, তাহলে আপনার ভাগ্যের শাস্তি আমাকে ভোগ করতে হবে না। এবারও খুব রেগে বলেছিল এবং কথা শেষ করেই সেখান থেকে চলে গেল। ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তি মানে কি? ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময় কাটাচ্ছে না তো? এসব ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামীর উপর আবার যে বিশ্বাস ছিল সেটা নড়বড়ে মনে হতে লাগলো। কিন্তু তারপর ভাবলাম, না, এটা সম্ভব না, ও নিশ্চয় এমনই এই কথা বলছে। কিন্তু তারপরও আমি জানতে চাই যে আমার নাইট শিফট ডিউটি না করে দিনে ডিউটি করার জন্য ওর এত জোর করার পিছনে উদ্দেশ্য কি? আমি একজন ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেয়নি। হাসপাতালের কমিটি আমাকে যে ডিউটি দিয়েছে তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করেছি। এখনও আমি নাইট শিফটের কথা বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব। এতে আমার কোনো সমস্যা নেই। এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতে পারবো না, তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কথার খেলাপ করিনি। পুরো স্টাফদের আমার উপর অনেক আস্থা ছিল, কিন্তু এভাবে আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না। তাই ভাবলাম কিছু একটা করা দরকার। বিনিতা গত 1 বছর ধরে আমার বাড়িতে কাজ করছে। এতদিনে না আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল। ও একজন বিধবা, ওর 2টি সন্তানও আছে এবং ও তাদের ভরণ পোষণের জন্য আমার বাড়িতে কাজ করত। আমি চাকরির প্রথম দিনই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে 24 ঘন্টা থাকতে হবে। ওর সন্তানের নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ ওর সন্তানের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন। ও একাই আমাদের বাড়িতে থাকত। ও যা বেতন পেত তা ওর গ্রামে পাঠিয়ে দিত। যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো। তুমি যেখানেই থাকো তোমার সন্তানরাও সেখানে থাকবে।
কিন্তু কেন জানি না ও রাজি ছিল না। ওর সাথে সময়টা ভালোই যাচ্ছিল, আজ পর্যন্ত ও কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেনি। কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে। প্রতিবারই ও আমাকে একই কথা বলতে থাকলো, ম্যাডাম দিনের বেলা আপনার ডিউটি নিয়ে নিন, আর রাতে বাসায় থাকুন। আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় কি এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় এবং আমাকে এসব কথা বলে। একদিন এমন হল যে আমি ডিউটিতে ছিলাম, হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বলল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম সে কি রোগী, কারণ এই সময় আমার ডিউটি ছিল। তখন সে বলল না, তিনি আপনার কোনো আত্মীয়। এই সময় আমার কোনো আত্মীয় আমার সাথে দেখা করতে হসপিটালে আসতে পারে। ভাবতে ভাবতে বের হলাম, বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। আমি বিরক্ত সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন? তুমি কি ডাক্তার সাহানা? আমি বললাম, হ্যাঁ আমি ডাক্তার সাহানা। আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইলের ক্যামেরা বের করে আমার তুলেই হঠাৎ পালিয়ে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা, এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে গেছে। আমি তার পিছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলেছে এবং সে কে। কিন্তু সে খুব দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল। আমি ফিরে এসে ভাবতে লাগলাম, হে ভগবান, আমার সাথে এসব কি হচ্ছে? কে এই মহিলা, তার কেন এখানে এসেছিল কে জানে? আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে, যেন খারাপ কিছু হতে চলেছে। আমার সৃষ্টিকর্তাও বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি এবং আমার স্বামীকে খুব বেশি উপেক্ষা করছি, কারণ রাতে ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিসে চলে গেছে এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখনও সে অফিস থেকে আসে না। অদ্ভুত জীবন হয়ে গেছে, অনেক দিন আমার স্বামীর সাথে কোথাও হচ্ছিল না। আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম। ভাবলাম অন্তত ফোনে কথা বলি, কিন্তু সে আমার ফোন ধরছে না। তখন আমি তার অফিসের নম্বরে কল করি এবং তার সেক্রেটারি আমাকে বলে যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না। সিক্রেটের কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি, সে অফিসে যাচ্ছে না। এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন। তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন? পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম। আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি, বিশেষ করে কাজের মেয়ে বিনিতার চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল। রাতে খাবার খেয়ে ফির হয়ে বাইরে হাঁটতে বের হলে দেখলাম বিনিতা কারো সাথে ফোনে কথা বলছে আর কাউকে বলছে ম্যাডাম আজকে বাড়িতে আছেন। আজ আমার কপাল ভালো, নইলে তো তার ভাগের শাস্তি পেতে আমি হয়তো মরেই যেতাম। আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তার সাথে কথা বলছে, সে বলল কারো সাথে নয়, শুধু মাকে ফোন করেছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য। এখন বিনিতার প্রতি আমার সন্দেহ বেড়ে গেল। হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বড় কিছু লুকাচ্ছে আছে। এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে। ভাবলাম আজকে বাড়ি থেকে দেখব এখানে কি এমন হয়, কিন্তু আমার চোখে কিছুই করল না। সবাই আরামে শুয়ে পড়ল। আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন, কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি। আমিও বুঝতে চেষ্টা করলাম সে কি সত্যিই খুশি নাকি শুধু খুশির ভান করছে। আমি সন্দেহের চোখে তার দিকে তাকালাম যে এটা সম্ভব কিনা যে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। সেজন্য মেয়েটি আমাকে বলে যে আপনি বাড়িতে থাকুন। আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটি কলেজে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সেই স্কুলে যেত। বাড়িতে আমরা এই কয়জন ছিলাম, তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজের মেয়ে যথেষ্ট। তাই বিনিতা ছাড়া আর কাউকে কাজে নেওয়ার জন্য ভাবিনি। আমি এক দুবার পরিবারের সদস্যদের অন্য কাজের মেয়ে নেওয়ার কথা বলেছিলাম। তখন সবাই বিনিতার অনেক প্রশংসা করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না, তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ার কি দরকার। আমিও স্বস্তি পেলাম, কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করেছিলাম যে বিনিতা আর আমার মেয়ে সাবিনা একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে। সাবিনা সারাক্ষণ বিনিতার আশেপাশে থাকত, কখনো তার কোমর ঘেঁষে দাঁড়িয়ে তো কখনো তার গালে আদর করে দিত। এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতো যে কেন বিনিতাকে এত ভালোবাসতে শুরু করল।
আমি এটাও দেখছিলাম যে সাবিনা বিনিতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করত। বিনিতাকে কাছে পাওয়ার চেষ্টা করত, তাকে আদর করার চেষ্টা করত। কিন্তু বিনিতা তার কাছ থেকে পালিয়ে বেড়াত। সেদিন আমি সারাদিন এবং সারারাত বাড়িতে থেকে দেখেছি, এমনকি হাসপাতালেও যায়নি এবং ক্লিনিকেও বসেনি। সাবিনাকে বিনিতার কাছে যাওয়ার চেষ্টা ছাড়া কিছু অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু আমি এই বিষয়টিকে উপেক্ষা করেছি কারণ আমি বাড়িতে থাকি না। শুধু বিনিতা বাড়িতে থাকি, তাই সে হয়তো বিনিতার সাথে মিলে মিশে থাকে বা অন্য কিছু। আমি বাড়িতে থেকে দেখেছি, কিন্তু সে রকম কিছুই ছিল না। আমি এখন ভিতরে ভিতরে রেগে গেলাম যে বিনিতার এই নাটক কবে শেষ হবে কে জানে। আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম। দুদিন পরে আমি খুব ভোরে উঠলাম, কারণ সন্ধ্যায় আমার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে হবে। তাই আমি তার জন্য একটি উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম। সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল, কারণ সামনে দৃশ্যটি আমাকে অবাক করেছিল। কারণ আমার স্বামী হাসপাতালের ভিতরে যাচ্ছিল। কেন ওকে হাসপাতালে যেতে হবে? ও একেবারে ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই। আমিও তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম। দেখলাম সে রুমের ভেতরে চলে গেল। আমি জানালায় উকি দিয়ে দেখলাম সে একটা মহিলাকে টাকা দিচ্ছিল। তাকে আমি চিনতে পারিনি কারণ তার পিঠ আমার দিকে ছিল। মহিলাকে টাকা দিয়ে তার সাথে হাত মিলিয়ে আমার স্বামী দ্রুত বেরিয়ে গেল। এরপর মহিলাটি কাউকে ডাকল এবং কিছুক্ষণ পর যে মহিলাটি এল তাকে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গিয়েছি। সেই মহিলাটি আর কেউ নয়, আমার কাজের মেয়ে বিনিতা। মহিলাটি বিনিতাকে কিছু টাকা দিল। বিনিতা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আমার স্বামী প্রথমে এক অজানা মহিলাকে টাকা দিল, তারপর সেই অজানা মহিলাটি আমার স্বামীর দেওয়া টাকা থেকে কিছু টাকা বিনিতাকে দিল। অবশেষে মহিলাটি যখন আমার দিকে মুখ ঘোরালো, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কিভাবে সেই মহিলাকে ভুলতে পারি? এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মনের মধ্যে আঁকা হয়েছিল। এই সেই একই মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল। আমার স্বামীর সাথে এর কি সম্পর্ক? আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞেস করব, কিন্তু এরপরে আর একজন লোক এসে সেই মহিলার সাথে হাত মিলিয়ে দুজন সেখান থেকে চলে গেল। এসব দেখে এখন আমি নিশ্চিত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামীও আমার কাজের মেয়ে বিনিতাও জড়িত। আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুজনকে হাতে নাতে ধরব। রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামীও বাসায় এসে আমাকে বলল, চলো আমিও তোমার সাথে যাব। কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিভাবে ওদের হাতে নাতে ধরব। হাসপাতালে গিয়ে ভাবতে ভাবতে আমার মাথা ফেটে যেতে লাগলো। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো। সার্জন জন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বললেন, আমার মনে হয় না তুমি রাতে ডিউটি করতে পারবে। তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমারও মনে হয়েছিল যে আমি এখানে আর থাকতে পারব না, নইলে আমার শরীর খারাপ হবে। আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম। রাতে হঠাৎ করে কখনো বাসায় ফিরিনি, দরজা বন্ধ ছিল। ভাবলাম ওদের ঘুম থেকে উঠানোর চেয়ে চাবি দিয়ে দরজা খুললেই ভালো হবে। ভিতরে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনো বাড়ি ফেরেননি, কারণ তার গাড়ি ছিল না। আমি আমার রুমের দিকে যেতে শুরু করেছিলাম। এমন সময় হঠাৎ চিৎকারের আওয়াজ পেলাম। উপর থেকে শব্দ আসছে, দৌড়তে লাগলাম। আমি যখন উপরে গেলাম তখনও আমার ছোট মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা খুললাম। সামনের দৃশ্যটা দেখে আমার নিজেরই চিৎকার বেরিয়ে গেল, কারণ এটা সেই দৃশ্য যা আমার আত্মাকে নাড়া দিয়ে দেয়। আমি দেখলাম আর মেয়ে বিনিতাকে বাজেভাবে মারছে আর বিনিতা গলা ছেড়ে চিৎকার করছে। এগিয়ে গিয়ে ওকে সরিয়ে দিলাম। আমাকে দেখেও বিরক্ত হয়ে গেল। এদিকে আমাকে দেখে বিনিতা তাড়াতাড়ি আমার পিছনে লুকিয়ে বলল, এই জন্যই তো আপনাকে নাইট শিফট না করতে বললাম, কারণ আপনি চলে যাবার পর আমার সাথে এটাই ঘটে এবং এটা আজ থেকে নয়, অনেক দিন ধরে এমন হচ্ছে। আমি আমার মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি বিনিতাকে মারছো কেন? ও এমন কি করেছে যে তুমি ওকে মারছিলে? আমার মেয়ে এগিয়ে এসে খারাপভাবে আমাকে একটি কঠিন ধাক্কা দিল। ও বলল, তুমি মা মেয়ের মধ্যে কথা বলবে না, তুমি যেই হও না কেন, এখান থেকে চলে যাও। তার অবস্থা অদ্ভুত লাগছিল। আমি হতভম্ব হয়ে আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম। ঠিক এসব কি বলছে? আমি বললাম, কি বলছো তুমি? আমি তোমার মা। আমার মনে হচ্ছিল ওর হুঁশ জ্ঞান নেই। এদিকে বিনিতা খুব ভয়ে ছিল। ও
অন্যদিকে সাবিনার অবস্থাও খারাপ হতে থাকে ও রাগের বশে সে ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে। আমি ভাবলাম ও হয়তো নিজেরই ক্ষতি করে বসবে। আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে আমার সাথে থাকা একটা ঘুমের ইনজেকশন নিয়ে সাবিনাকে দিলাম। সে দিন ছানায় শুয়ে শান্তিতে ঘুমিয়ে গেল। ওর এই অবস্থা দেখে খুব মন খারাপ হয়ে গেল। বিনিতা দূরে দাঁড়িয়েছিল, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। আমি জিজ্ঞেস করলাম, এইসব কি আর কবে থেকে হচ্ছে? আর তুমি আমাকে বলনি কেন? তখন সে বলল, আপনি আমার সাথে এলে আমি আপনাকে সব বলবো। আমি মেয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম, কি হচ্ছে? কেন হচ্ছে? ও আমাকে চিনতে পারছে না কেন? বিনিতা রুম থেকে দৌড়ে বের হয়ে গেল, যেন এখানে 1 মিনিটের জন্য থামলেও সাবিনা তাকে আবার ধরবে। আমিও চিন্তিত হয়ে নিচে নেমে এলাম। তারপর সে বলতে শুরু করল যে, যাই কিছু দেখলেন সব আপনার কারণে ঘটেছে। আমি আপনাকে কতবার বলেছি যে আপনি নাইট শিফট করবেন না, রাতে বাসায় থাকুন, কিন্তু আপনি কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। আপনার কি মনে আছে শেষ কবে আপনি আপনার সন্তানদের সাথে বসে তাদের ভালোবেসেছিলেন বা তাদের মনের কথা শুনেছিলেন? ওর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। কারণ ও তো সত্যি কথা বলছিল। ছোটবেলা থেকেই আমার ডাক্তার হওয়ার খুব শখ ছিল, তাই অনেক কষ্টে আমার শখ পূরণ করেছি। আমার স্বামী খুব ভালো ছিল। সে আমার শখের ব্যাপারটা ভালোভাবেই জানত। তাই বিয়ের পরেও সে আমাকে পড়াশোনা থেকে দূরে রাখেননি এবং সন্তান হওয়ার পরেও সে আমাকে চাকরি করতে দেয়। আর প্রথম থেকেই আমার সন্তানেরা চাকরির কাছে মানুষ হয়। আমি ও সন্তানদের সময় দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতাম। কিন্তু আমি একজন ডাক্তার। আমাকে অনেক দায়িত্ব পালন করতে হতো এবং আমার বেশিরভাগ সময় হাসপাতালেই কাটত। কিন্তু তা সত্ত্বেও আমি সবসময় আমার সন্তানদের ভালো যত্ন এবং ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। যদিও আমি তাদের বেশি সময় দিতে পারতাম না। কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের প্রতি নজর দিইনি এবং তাদের ভালোবাসিনি। আমার কাজের মেয়ে বলেছিল যে সাবিনা ধীরে ধীরে একাকিত্বের শিকার হতে শুরু করে। ওর বাবা মায়ের ভালোবাসার প্রয়োজন ছিল যা সে পায়নি। কারণ তার বাবা মায়ের কাছে তার জন্য সময় নেই। কিন্তু ও ছোট কলেজে খারাপ সঙ্গে মিশে ও বদভ্যাসের শিকার হয়। ওর মায়ের ভালোবাসা দরকার ছিল, যেটা না পেয়ে মানসিক রোগীতে পরিণত হয়। আমাকে টর্চার করে সে তার মনের ক্ষোভ প্রকাশ করে। সে মনে করে যে আমি তার মা, যেহেতু সে আপনার কাছ থেকে কখনো ভালোবাসা পায়নি এবং সে আপনাকে কিছু বলতে পারেনি, তাই সে আমাকে তার মা ভেবে আমার উপর তার রাগ প্রকাশ করে। আবার সকাল হলেই সে শুধু আমার কাছে ক্ষমা চায় না, আমাকে অনেক টাকাও দেয়, যাতে আমি আপনাকে কিছু না বলি। ম্যাডাম, আমি গরিব ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা আছে। আমি একা তাদের মুখে খাবার তুলে দেই। রাতে যে কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতাম, সকালে যখন আপনার মেয়ে আমাকে টাকা দেয় আমি ভুলে যাই যে আমি কি কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি। সাবিনা যখন আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে টাকা দিতে লাগলো, আমি ওকে বললাম, সাবিনা, তুমি আমার উপর খুব অত্যাচার করো। আমি তোমার টাকা চাই না, আমি তোমাকে তোমার সম্পর্কে সব বলব যে তুমি পাগল। তোমার মা তোমাকে মানসিক হাসপাতালে ভর্তি করবে। তাহলে তুমি ঠিক হবে। পাগলা গার্ডদের নাম শুনে সাবিনা ভয় পেয়ে যায় এবং একই সাথে আমাকে হুমকি দিতে থাকে যে মাকে কিছু বললে আমি তোমাকে মেরে ফেলব। সাবিনা একজন মানসিক রোগী এবং ধীরে ধীরে তার পাগলামি বাড়তে শুরু করে। তাই তো আমি ভয় পেয়ে যাই আর আমি আপনাকে কিছু বলতে পারছিলাম না। তাই আপনাকে বলতাম বাসায় থাকতে। বিনিতাকে জিজ্ঞেস করলাম, বিনিতা, কবে থেকে এসব শুরু হয়েছে? বিনিতা আমাকে বলল, ম্যাডাম, এটা গত 1 বছর ধরে চলছে। আমার প্রতি সাবিনার আচরণ কখনো জলের মতো। কখনো সে আমার সাথে ঝগড়া করে ভালোবাসার জন্য জেদ করে, আবার কখনো সে তার সমস্ত রাগ আমার উপর খাটায়। কখনো কখনো সে তার পছন্দের খাবার আমার হাতে খাওয়ার জন্য জেদ করে। একটি মেয়ে তার মায়ের কাছে যা চাই সে আমাকে তার মা হওয়ার নাটক করতে বলতো এবং ওকে সেই সমস্ত সুখ দিতে বলতো যে একজন মা তার সন্তানকে করে। আমি যখন তার জেদ পূরণ করতে অস্বীকার করি তখন সে রাগে পাগল হয়ে যায় এবং আমাকে মারতে থাকে। বিনিতার কথা শুনে আমি এখন বুঝতে পেরেছি যে বিনিতা কেন বলতো, ম্যাডাম, আপনার শাস্তি আমাকে ভোগ করতে হবে না। কারণ সেই সমস্ত শাস্তিই সম্ভবত আমার জন্য ছিল যা আমার মেয়ে বিনিতার উপর প্রকাশ করত। এমনকি কল্পনাও করতে পারেনি যে এইসব আমার সন্তানদের সাথে হচ্ছে। কিন্তু সেদিন আমার স্বামী সেই মহিলাটির সাথে কি প্ল্যান ছিল? সে আমার ছবি তুলছিল। এটা বিনিতা ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি সাথে সাথে ওকে জিজ্ঞেস করলাম এবং ও বলল, ম্যাডাম, আপনি আমার কথা শুনতেন না। তাই আপনার মেয়ের অবস্থা আমি আপনার স্বামীকে বলি। তিনি একজন ডাক্তারের সাথে কথা বলে তার মেয়ের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পান।
ডাক্তারের সাথে কথা বলেন এবং ডাক্তারকে অনুরোধ করেন যে কোনোভাবে মেয়েকে সুস্থ করে তোলার জন্য আপনার স্বামী আপনার পুরো ব্যাপারটা জানতে চাননি। কারণ তিনি চাননি আপনি নিজেকে দোষী মনে করেন। ওই মহিলাও একজন সাইক্লিস্ট। আপনার স্বামী হাতজোড় করে সাইক্লিস্টকে অনুরোধ করেছিলেন যে আমার স্ত্রী যেন এই বিষয়ে কিছুই না জানে, সেও একজন ডাক্তার এবং দিনরাত মানুষের সেবা করে। আপনার স্বামী বলেন, আমি চাই আমার স্ত্রী এসব জানার আগেই মেয়ে যেন ঠিক হয়ে যায়। সে ডাক্তার আপনার হাসপাতালের ঠিকানা নিয়েছিলেন এবং সেদিন আপনার স্বামী সেই ডাক্তারকে তার ফি দিচ্ছিলেন। আমি ডাক্তারকে সাহায্য করতাম। যখনই তিনি আমাকে তার ক্লিনিকে ডাকতেন, আমি যেতাম এবং তিনি আমাকে আপনার মেয়ের সম্পর্কে প্রশ্ন করতেন আর আমি উত্তর দিতাম। তাই তিনি আমাকে সেদিন কিছু টাকাও দিয়েছিলেন। আপনি সেদিনই আমাদের দেখেছিলেন। আমাকে বলেছিলেন যে সে আমার মালকিনের কিছু ছবি তুলেছেন। আমি অবাক হয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম কেন তিনি আমার মালকিনের ছবি তুলেছেন। তখন ডাক্তার বললেন, কারণ আমি তোমার মালকিনের মনে সন্দেহ প্রবেশ করাতে চেয়েছিলাম। কারণ সে সন্দেহ করবে, তাই সে তার বাড়ির দিকে মনোযোগ দেবে এবং বাচ্চাদের দিকে মনোযোগ দেবে। সে অনুভব করবে যে আমার বাড়িতে অবশ্যই কিছু ষড়যন্ত্র হচ্ছে এবং সে তার বাড়ির দিকে মনোযোগ দিতে শুরু করবে। আমি তোমার মালকিনকে কিছু বলতে পারছি না, কারণ তোমার মালিক আমাকে কিছু বলতে নিষেধ করেছে। তবে সন্দেহ করে তিনি অন্তত তার বাচ্চাদের দিকে কিছুটা মনোযোগ দেবেন। বিনিতার সব কথা শুনে আমি সবকিছু বুঝতে পেরেছিলাম। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গিয়েছিল। শখের তাড়নায় আমি আমার সন্তান ও আমার পরিবারকে উপেক্ষা করছি। আমার 2টি সন্তান ছিল, কিন্তু তারা কিভাবে বড় হয়েছে কিছুই জানতাম না। আমার বাচ্চার প্রথম থেকেই আত্মমগ্ন ছিল এবং আমি তাদের দিকে কখনোই সেভাবে মনোযোগ দেননি, কারণ আমি জানতাম যে এই পরিণতি হতে পারে। এখন আমি বুঝতে পেরেছি যে আমরা বাবা মায়েরা আমাদের ক্যারিয়ার নিয়ে এতটা পাগল হওয়া উচিত নয় যে আমরা আমাদের সন্তানদের অবহেলা করব। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন, তাই তিনি চাননি যে আমি আত্মগ্লানিতে ভুগি। তাই পুরো বিষয়টি নিজেই হ্যান্ডেল করতে চেয়েছিলেন। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে ডাক্তার ছাড়াও আমাকেও মায়ের ভূমিকা পালন করতে হবে। আমি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলাম যাতে আমি বাড়িতে আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি। আমরা সবাই মিলে আমার মেয়েকে সুস্থ করেছি আর তারপর থেকে দিনে ডিউটি করতে লাগলাম। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সামিয়া ব্লগের পাশেই থাকবেন।